হচ্ছে যে আমরা যে সময়ে পড়াশোনা করেছি, আমাদের যারা গার্জেন্স ছিলেন, তো অধিকাংশেরই গার্জেন বোধহয় জানতেন না যে আমার ছেলের এবছর মাধ্যমিক পরীক্ষা না উচ্চ মাধ্যমিক। শিক্ষকতার মতো যে পেশা, এই পেশাতে এত স্বাধীনতা আর কোথাও নেই। আমি নিজের মতন করে ছেলে মেয়েদেরকে পড়াতে পারবো, নিজের মতন করে ছেলে মেয়েদেরকে আমার মানুষ করার স্বাধীনতা রয়েছে, যেটা অন্য পেশার মধ্যে নেই। আগে তো এটা তো ঘটনাই, আগে আমি যখন এসেছি তখন বেশিরভাগ গ্র্যাজুয়েট টিচার ছিলেন, যিনি ইতিহাস পড়াচ্ছেন তিনি ভূগোল পড়াচ্ছেন, প্রয়োজন বোধে তিনি বাংলা পড়াচ্ছেন। এখন প্রত্যেকটি সাবজেক্টে স্পেশালাইজড টিচার এসে জীবনে এরকম পরীক্ষা আমাদেরকে অনেক দিতে হবে, এটা তো জাস্ট একটা শুরু হলো মাত্র। তাই এখানে একটু কেউ কম পেলো বেশি পেলো, এতে আমার মনে হয় না জীবনের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে। সব যে সরকারিভাবে পেয়েছি সেটা নয়, কিছু কিছু আমরা বিদ্যালয় থেকে পার্ট টাইম হিসেবেও নিয়োগ করেছি। যেমন আমাদের মিউজিক বিভাগ আছে, আমাদের নিউট্রিশন বিভাগ আছে। এখন স্পেশালাইজেশন একটু, এখন একজন মানুষ সব সাবজেক্ট পড়াবেন, তাহলে সেটা সেই মানে পৌঁছবে। এমসিকিউ তোমরা 15 নম্বর পাবে। তাই সবার আগে এই যে 10টা 45 থেকে 11টা, এই যে গ্যাপটা মাঝে, যদিও 10টা 55 আমাদের কাছে খাতা চলে আসবে, 10টা 55 লিখতে শুরু করো না। 10টা 45 থেকে তোমরা 11টা পর্যন্ত ভালোভাবে খুঁটিয়ে প্রশ্ন করো, যেখানে 36 মার্কস ছোট প্রশ্ন থাকবে, যার মধ্যে 15 নম্বর এমসিকিউ, তার মানে অ্যান্সারটা দেওয়া থাকবে। আমি যেহেতু খুঁটিয়ে পড়েছি, রিডিং পড়েছি, অর্থাৎ ওই মুহূর্তে সঠিক অ্যান্সারটা মাথার মধ্যে না এলেও আমি যখনই একাধিক অপশন দেখতে পাবো, উত্তর আমার মাথার মধ্যে চলে আসবে। অতএব এমসিকিউ সবার আগে করতে হবে। একদম স্কুলমুখী না হয়ে টোটালটা প্রাইভেট নির্ভর পড়াশোনা হলে আমার মনে হয় না সে কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে। এটা গার্জেনরা ইঁদুর দৌড়ের মতো ছুটছেন হয়তো। অনেকে আমাকে কিছু বলেন যে আপনার বিদ্যালয়ে ছেলেটিকে ভর্তি করছি অন কন্ডিশন আমি ছেলেগুলিকে কিন্তু বাইরে বাইরে টিউশন পড়াতে নিয়ে যাবো। আমরা সেক্ষেত্রে বিনয়ের সঙ্গে না বলে, তো আমার মনে হয় তোমরা এনভায়রনমেন্ট সায়েন্সের পার্টটা আর এটা ফিজিক্স পার্টটাকে তোমরা একটু বেশি করে প্রেস দিতে পারো। এখান থেকে প্রশ্নগুলো খুব ভালো আসে এবং ম্যাথ থাকে, এরপরে নম্বরটা একটু ভালো হবে। নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় 365। সামনেই মাধ্যমিক পরীক্ষা আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনেরই বলা চলে সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জানিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনেই থাকে অনেক টেনশন, অনেক কনফিউশন থাকে কিভাবে প্রস্তুতি নেবে তারা, কিভাবে পড়লে ভালো ফল পাওয়া যাবে। সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমরা চলে এসেছি হাট সরবেরিয়া ডক্টর বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতনে। এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক স্যার বৃন্দাবন ঘটক। তার সাথে কথা বলবে এবং জানাবো কিভাবে তোমরা ভালো করে পড়লে বা ভালো প্রস্তুতি নিলে ভালো ফল পাবে। প্রথমে স্যার নমস্কার এবং স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে। নমস্কার। আপনি 1989 সাল থেকে এই স্কুলে শিক্ষক হিসেবে রয়েছেন এবং 2000 সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। তো প্রথমেই যদি আপনার এই দীর্ঘ কর্মজীবনটা নিয়ে কিছু বলেন। আমি 1989 সালে এখানে প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আসি এবং দীর্ঘদিন এই স্কুলের সাথে যুক্ত। 2001 সালে আমি সহকারী প্রধান শিক্ষক হই এবং 2000 সাল থেকে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। আপনার হাত ধরে এই স্কুলের অনেকটা উন্নতি হয়েছে, সেটা আমরা সবাই জানি। এই উন্নতির বিষয়টা বা উন্নয়নের বিষয়টা যদি একটু বলেন। 1989 সালে যখন আমি এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসি সরকারি চাকরি ছেড়ে, তখন এই বিদ্যালয়টি একটি এমনিতে রিমোট ভিলেজ ছিল, এখনো ভিলেজই আছে। এই বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারটা খুব কম ছিল, ছাত্র সংখ্যা যথেষ্ট বেশি ছিল, প্রায় 2000-এর কাছে সেই মুহূর্তে, কিন্তু একদম ইনফ্রাস্ট্রাকচার ছিল না। অ্যাসবেস্টাসের ছাউনি দিয়ে ছোট ঘর ছিল, মাটির দেওয়াল এইসব। তো সেখান থেকে প্রথম আমরা ভাবি কিভাবে বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যায়। এবং 1995 সালে প্রথম আমাদের ওইজন প্রধান শিক্ষক আসেন কমল কৃষ্ণ কর, তিনি মারা গেছেন 2000 সালে। তো তিনি প্রথম চেষ্টা করেছিলেন ইনফ্রাস্ট্রাকচারকে একটা জায়গায় নিয়ে যেতে, পুরোনো বিল্ডিং ভেঙে ছাদযুক্ত বাড়ি করে এইসব। তো সেটা তিনি অনেকটা সফল ভাবে শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ করে হৃদরোগে তার মৃত্যু হয় 2000 সালে। তারপর আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, বিভিন্ন এমপির কাছে গেছি। সেই সময়কার নমিনেটেড এমপি হেমা মালিনীজির কাছে গিয়েছি, সেখান থেকে অর্থ সাহায্য পেয়েছি তার এমপি ফান্ড থেকে। এরপর তার সুপারিশ ক্রমে আমরা সচিন তেন্ডুলকর এবং একে একে অবনী রায় সহ বিভিন্ন এমপির কাছে দ্বারস্থ হই এবং বারে বারে আমরা ফান্ড নিয়ে এসে আমাদের বিদ্যালয়টি এখন দুটি আলাদা আলাদা বিল্ডিং হয়েছে। একটি নতুন বিল্ডিং হয়েছে যেখানে আমরা উচ্চ মাধ্যমিক সেকশনটাকে শিফট করেছি, আর যে বিল্ডিংয়ে আমরা এখন ইন্টারভিউ দিচ্ছি এটা আমাদের পুরনো বিল্ডিং। এই বিল্ডিংটিতে আমাদের 5 থেকে 10 পর্যন্ত ছেলেমেয়েরা বসে। প্রত্যেকটি ল্যাব হয়েছে, যা যা ল্যাব একটি ছাত্রের থাকার কথা। আমরা একটা স্বপ্ন নিয়েই শুরু করেছিলাম বিদ্যালয় ডেভেলপমেন্ট, যে এই প্রত্যন্ত এলাকার কোনো ছেলেকে
যেন কোনো সাবজেক্ট পড়ার জন্য বাইরে যেতে না হয়। সমস্ত সাবজেক্ট যুক্ত যেন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটা গ্রামের মধ্যেই পাই, এবং পঠন পাঠন যেন একটা উন্নত মানের হয়। যে কারণের জন্য ছেলেমেয়েরা শহরে যায়, সে কারণটা যেন আমরা গ্রামের মধ্যেই করতে পারি। আমরা অটল টিঙ্কারিং ল্যাব আমরা করেছি, যেখানে ছেলেমেয়েরা তাদের রিসার্চমূলক কাজগুলো করতে পারবে। একটি অডিটোরিয়াম আমাদের হওয়ার পথে, হোস্টেল রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা করে। আমরা ছাত্রছাত্রীদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা করেছি, বাউন্ডারি ওয়াল আছে, এবং আমরা চেষ্টা করেছি বিদ্যালয়ের দেওয়ালগুলিকে শিক্ষা উপকরণ হিসেবে সাজিয়ে তুলতে। তাই প্রত্যেকটি দেওয়ালকে আমরা অ্যাজ এ লার্নিং এইডস হিসাবে বানিয়েছি। সেখানে একদম হৃৎপিণ্ডের ছবি থেকে শুরু করে যা যা কিছু থাকার দরকার, পড়াশোনার যে যে সামগ্রীগুলো থাকার দরকার, সব কিছু, ত্রিকোণমিতির সূত্র, বিভিন্ন বিজ্ঞানীর ছবি, এরকম পুরো বড় বিদ্যালয়টিকে আমরা সেইভাবে সাজিয়েছি। আমরা চেষ্টা করেছি যেন আকর্ষণীয় বিদ্যালয় হিসেবে আমাদের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে আসতে পারে, এবং এখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1500, এবং বাইরের অনেক ছেলে মেয়ে এখানে থেকে পড়াশোনা করে। একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা এখনো করে চলেছি। এখনকার সময় আমরা যেমন দেখতে পারি যে একটা ছাত্রছাত্রী যে কটা সাবজেক্ট সেই কজন টিচার রয়েছে, কিন্তু আগেকার সময় আমরা যেমন দেখতাম একজন খুব বেশি হলে দুজন টিচার থাকতো, বা তার আগে যে যেমন পাঠশালার সময় ছিল তখন পাঠশালার পড়াতেই স্টুডেন্টদের পড়া হয়ে যেত। এই যে যত সময় এগোচ্ছে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে পরিবর্তন হচ্ছে, সেই বিষয় নিয়ে আপনার কি মত এবং কেন? না, আগে তো এটা তো ঘটনাই। আগে আমি যখন এসেছি তখন বেশিরভাগ গ্র্যাজুয়েট টিচার ছিলেন, যিনি ইতিহাস পড়াচ্ছেন তিনি ভূগোল পড়াচ্ছেন, প্রয়োজন বোধে তিনি বাংলা পড়াচ্ছেন। এখন প্রত্যেকটি সাবজেক্টে স্পেশালাইজ টিচার এসেছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলি রয়েছে সেখানে সেই সেই বিদ্যালয় সেই সেই বিষয়ের বিষয় শিক্ষক অ্যাপয়েন্টেড হয়েছে, এবং যতগুলি আমরা বিষয় এখানে চালু করেছি সবগুলিরই আমাদের বিষয় শিক্ষক আমরা নিয়েছি। সব যে সরকারিভাবে পেয়েছি সেটা নয়, কিছু কিছু আমরা বিদ্যালয় থেকে পার্ট টাইম হিসেবেও নিয়োগ করেছি। যেমন আমাদের মিউজিক বিভাগ আছে, আমাদের নিউট্রিশন বিভাগ আছে। এখন স্পেশালাইজেশনের যুগ, এখন একজন মানুষ সব সাবজেক্ট পড়াবেন তাহলে সেটা সেই মানে পৌঁছবে না। এই জন্য আমি মনে করি বিষয় শিক্ষকের প্রয়োজন রয়েছে, এবং সেইভাবে আমরা আমাদের বিদ্যালয়ে তার সংস্থানও করেছি নিজস্ব উদ্যোগ। আগে যেমন স্কুলের পড়াতেই ছাত্রছাত্রীদের পড়াশোনাটা হয়ে যেত, এখন সেখানে প্রতিটা সাবজেক্টে প্রাইভেট টিউটর রাখা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? এখন প্রাইভেট টিউটর একদম যে লাগবে না সেটা তো আমি বলতে পারি না, অবশ্যই প্রাইভেট টিউটর লাগবে। তবুও আমার মনে হয় যে ছেলেমেয়েরা যারা নিয়মিত ক্লাসে আসছে, যেহেতু যথেষ্ট উচ্চমানের শিক্ষক প্রায় প্রতিটি বিদ্যালয়ে আছে, আমার বিদ্যালয়ে তো আছেই, তাই সেখানে যদি নিয়মিত আসে, তার পাশাপাশি তারা যেভাবে প্রাইভেটলি তারা টিচার নিয়ে যে সেটা করে, তাহলে বিষয়টা আরো ভালো হবে। একদম স্কুলমুখী না হয়ে টোটালটা প্রাইভেট নির্ভর পড়াশোনা হলে আমার মনে হয় না সেই কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে। এটা গার্জেনরা ইঁদুর দৌড়ের মতন ছুটছেন হয়তো। অনেকে আমাকে এসে বলেন যে আপনার বিদ্যালয়ে ছেলেটিকে ভর্তি করছি অন কন্ডিশন আমি ছেলেগুলিকে কিন্তু বাইরে বাইরে টিউশন পড়াতে নিয়ে যাবো। আমরা সেক্ষেত্রে বিনয়ের সঙ্গে না বলে দিচ্ছি যে এটা আমাদের চলবে না। আপনি নিয়মিত স্কুলে আসুন, নিয়মিত ছেলেকে স্কুলে পাঠান, আমাদের মাস্টারমশাইরা তাকে পড়াবেন তাদের মতো করে। এরপরে যদি আপনার অতিরিক্ত মনে হয় আপনি আসুন। আমার মনে হয় দুটোর সমন্বয় খুব জরুরি। সামনেই মাধ্যমিক পরীক্ষা, প্রতিটা ছাত্রছাত্রীর জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা। অনেকেই নার্ভাস হয়ে পড়েন, সেখানে কি বলবেন মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে? আমার মনে হয় যে এক্ষেত্রে স্ট্রেস বা চাপ নেওয়া বা এক্সাম ফোবিয়ার কোনো প্রশ্ন নেই। প্রথমে আমি তো, যেহেতু আমার বিদ্যালয়টিও মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত, আমি যাটা সেই মূল্যে আমি যা জেনেছি যে এবছর প্রায় ধরুন 9,84,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 62,000 বেড়েছে গত বছরের তুলনায়। পর্যাপ্ত ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে, প্রতিটি সেন্টারে একদম ইনফ্রাস্ট্রাকচার সঠিকভাবে রাখা হয়েছে। জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, এমনকি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সঠিকভাবে সমস্ত রকম তদারকি করছেন। প্রতিটি তোমরা জানো যে যেসব ছেলেরা যারা চিন্তা করছো যে তোমাদের জন্য গভর্নমেন্ট সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট রেখেছে। প্রথম দিন 10টা 45-এ যেহেতু পরীক্ষা শুরু, যদিও 11টায় পরীক্ষা শুরু, 10টা 45-এ তোমরা রুমে যাবে। 15 মিনিট আগে তোমরা প্রশ্ন পাবে পড়বার জন্য। তো যথেষ্ট সময় আগে তোমাদেরকে চলে আসতে হয়েছে। তার জন্য পথে কোনো অসুবিধা হলে তার ব্যবস্থা গভর্নমেন্ট রেখেছেন। অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকছে, ভেহিকেলসের কোনো অসুবিধে হচ্ছে না। তো সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, এবং এবছর যে নতুন পরিবর্তন এসেছে যে কোনো গার্জেন সেন্টারের মধ্যে ঢুকছেন না, এমনকি স্কুলের মাস্টারমশাইরাও ঢুকছেন না। তো সমস্ত সেন্টারে এমনভাবে সাইনেজ দেওয়া থাকছে, আমরাও আমাদের সেন্টারেও সেটা ব্যবস্থা রেখেছি, সেখানে ছাত্রছাত্রীর কোনো অসুবিধা হবে না। আমরাই ফিস্কিং করবো মাস্টারমশাইরা, আমরাই রুমে পৌঁছে দেবো।
সেখানে টয়লেটের ব্যবস্থা থাকছে, প্রত্যেকটি রুমে ক্লকের অ্যারেঞ্জমেন্ট থাকছে। অতএব কারোর টেনশন কোনো কিচ্ছু নেই। এবার যেটা সাধারণভাবে টেনশন হচ্ছে সেটা হচ্ছে তার প্রস্তুতি সংক্রান্ত। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে এক্ষেত্রে গার্জেনেরও ত্রুটি রয়েছে। আমরা একটা এমন একটা লেভেল আমরা ছাত্রছাত্রীদের কাছে সেট করে দিচ্ছি যে তোমাকে ফিজিক্যাল সায়েন্স আমার সাবজেক্ট ধরুন, সেখানে তোমাকে 90 পেতে হবে। সব ছেলের পক্ষে 90 পাওয়ার দরকারও নেই, বা 90 সবাই পাবেও না। আর না পেলে তার জীবনে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে এমনটাও না। তো আমার যেমন লেভেল আমি সেই অনুযায়ী এক্সপেকটেশনটাকে আমি সেট করব। আমাদের পরীক্ষার যেমনভাবে রুটিন মাফিক আমরা নিজেদের সিলেবাসটাকে আমরা পড়ে নিয়েছি, সেটা আমরা এখন আর ব্রেক ঘটাবো না, কারণ আর তো কালের দিন পরেই সোমবার দিন মাধ্যমিক পরীক্ষা শুরু। তাই সবাই নিশ্চয়ই আগামীকাল থেকে বাংলা পড়া শুরু করে দিয়েছো বা দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেভাবে অগ্রাধিকারের ভিত্তিতে তুমি তোমার পড়াটাকে সাজিয়েছো, তার বাইরে তোমরা আর কেউ যাবে না। কে কি এক্সপেকটেশন তোমার উপর করছে, টেস্টে তোমার রেজাল্ট খারাপ হয়েছে কি ভালো হয়েছিল, কি অন্য ছেলে তোমার থেকে এগিয়ে গিয়েছিল, এগুলোকে এখন মাথার মধ্যে ঠাঁই দেবে না। অগ্রাধিকার ভাবে যেভাবে তুমি তোমার রুটিন সাজিয়েছো, প্ল্যান সাজিয়েছো, সেইটাকেই তুমি কন্টিনিউ করে যাও। নতুন কোনো চিন্তা মাথার মধ্যে আনার দরকার নেই। এবং পাখির চোখ করো, তুমি যতটা তোমার প্রিপারেশন হয়ে আছে সেইটাকেই রিভিশন দেবে। অবশ্যই ওভারনাইট পড়াটা আমি সাজেশন একদম বলবো না, যদি আমি আমার জীবনে কিন্তু ওভারনাইটই পড়তাম। পরীক্ষার আগের দিন রাত্রে আমার ঘুম আসতো না। আমি ভাবতাম যে এটা যদি একবার না পড়ে যাই তাহলে বোধহয় আমি পরীক্ষার হলে লিখতে পারবো না। ইনফ্যাক্ট যখন আমি অনার্সে পড়ি তখন আমার সারা রাতটাই কেটে গিয়েছিল। কিন্তু এখন সেটা তো সব ছেলেকে এটা আমরা সাজেস্ট করবো না, সবার একই রকম বিষয় নয়। পর্যাপ্ত ঘুম ভালো, 6 থেকে অন্তত 5 থেকে 6 ঘন্টা একটু ঘুমাবে, আবার ভোরেই উঠবে। কারণ পরীক্ষা কেন্দ্রগুলো এখন গ্রামাঞ্চলের ক্ষেত্রে শহরাঞ্চলে সবই কিন্তু 3-4 কিলোমিটারের মধ্যে। আর 9টা 45-এ যেহেতু গেটে আসতে হবে, তাই তোমরা 9টা পর্যন্ত প্রায় সাড়ে 8টা পর্যন্ত বাড়িতে পড়ার সুযোগ পাবে। একটু ভোর ওঠো, যেমন প্রিপারেশন নিয়েছো সেটাকেই একবার কন্টিনিউ করে নাও। আর অবশ্যই হালকা খাওয়ার পরামর্শ দেবো। স্বাস্থ্যকর খাবার এবং যতটা একদম লাইট ডায়েট করা যায় সেটা আমাদের করা উচিত। 5-6 ঘন্টা ঘুম তো অবশ্যই দেবে, আবার ভোর থেকে পড়া শুরু করবে। এবং মাইন্ডকে একদম ফোকাস করো শুধুমাত্র সেই দিনের পরীক্ষার জন্য। পরীক্ষা দিয়ে ফিরে গিয়ে তোমার মনে হলো যে অঙ্ক দুটো ভুল করে ফেলেছি, সেটাই মাথার মধ্যে ঘুরতে লাগলো, তাহলে পরের পরীক্ষাটা তোমার খারাপ হয়ে যাবে। তো এটা মাথার মধ্যে একদম ঠাঁই দেবে না। জীবনে এটা সবচেয়ে বড় পরীক্ষা এবং প্রথম পরীক্ষা। আমরা পরীক্ষাতে এত 10 লক্ষ পরীক্ষার্থী, এটা সবচেয়ে বড় পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং এটা প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে, মাধ্যমিক পরীক্ষার্থীর জীবনে প্রথম পরীক্ষা। তো সেই জন্য তোমরা কোনো চিন্তা করার দরকার নেই। প্রশাসন সদা সতর্ক দৃষ্টি রাখছে। প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রের মাস্টারমশাইরা তোমাদের বন্ধুর মতন আচরণ করছে, এবং প্রত্যেকটি সেন্টার কিন্তু একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে সাজানো হয়েছে। এবং প্রশাসন নজরদারি করে যাচ্ছে সেভাবে সাজানোর কোথাও কোনো খামতি থাকছে কিনা। তোমরা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না, পাশে ক্লক রুম থাকবে সেখানে থেকে যাবে। কোনো তো আমার মনে হয় ওয়াচ নিয়ে আসার প্রয়োজনই নেই। এমনিতে তো স্মার্ট ওয়াচ চলবে না, এছাড়াও কোনো ওয়াচ নিয়ে আসার প্রয়োজন নেই। প্রত্যেকটি রুমে ক্লকের ব্যবস্থা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, টয়লেট ইউরিনাল থাকছে, এমনকি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে। যদি আসতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয় প্রশাসনকে জানাবে, অন্তত যেখানে পরীক্ষা কেন্দ্র পড়েছে সেখানে জানাবে, এবং সাথে সাথে প্রশাসন ব্যবস্থা নেবে। অতএব কারোর চিন্তার কোনো কারণ নেই। আর জীবনে এরকম পরীক্ষা আমাদেরকে অনেক দিতে হবে, এটা তো জাস্ট একটা শুরু হলো মাত্র। তাই এখানে একটু কেউ কম পেলো বেশি পেলো, এতে আমার মনে হয় না জীবনের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে। কারণ আমাদের অনেক বড় বড় মানুষকে আমরা পেয়েছি যারা কিন্তু ব্যাক বেঞ্চার্স ছিলেন, মিডিওকার ছিলেন। তো তারাও কিন্তু পরবর্তীকালে সফলতার মুখ দেখেছেন। হ্যাঁ, এমনকি আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে মহাত্মা গান্ধী তো তার স্কুল লেভেলে ওই সময়টি তিনি তো কেটলি বানানটাও ঠিকভাবে জানতেন না, কিন্তু আজকে তিনি জাতির জনক হয়েছেন। অতএব এতে কিচ্ছু আসে যায় না। ডেডিকেশনটা মনের মধ্যে রাখো এবং নিজের সবটা উজাড় করে দাও। কি রেজাল্ট হলো সেটা ভাবার দরকার নেই, তার জন্য এক্সামিনার, হেড এক্সামিনার, মধ্যশিক্ষা পর্ষদ আছে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, এবং সবাই নিশ্চিন্তে থাকবেন। এবং গার্জেনদেরকেও বলবো যে আমরা ছেলেদের উপরে অহেতুক মানসিক চাপ কিন্তু বাড়িয়ে দেবেন না। চাপটা কিন্তু অনেকটা আমরা ক্রিয়েট করি, গার্জেনরা ক্রিয়েট করি। আর আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, আমার এই পরীক্ষা কিন্তু বহুদিন ধরে চলছে, ছেলেমেয়েরা খুব ভেঙে পড়েছে এইভাবে পরীক্ষার কেন্দ্রে ঢুকছে আমি তো দেখি না। বরং এত বেশি হই হুল্লোড় করে, আমাদের ভালো লাগে, একটু বোকাও দিই যে এত হই হুল্লোড় করার কি আছে, তোমাদের কি পরীক্ষার কোনো টেনশন নেই? তো প্র্যাকটিক্যালি অনেকেরই কোনো টেনশনই থাকে না, ছেলে মেয়ে প্রত্যেকের মধ্যে। আর তো মহিলা পরীক্ষার্থী ভীষণ বেড়েছে, এটা খুব ভালো সাইন, সমাজের কাছে ভালো বার্তা যাচ্ছে। তো সবার পরীক্ষা ভালো হচ্ছে, ভালো হবে। আপনি যেমনটা বললেন যে অভিভাবকরা একটা এক্সপেকটেশন লেভেল সেট করে দেয় বা অহেতুক চাপ দেয়, সেক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় যে আমার ছেলেটি বা আমার মেয়েটি যে স্তরের, সে যে লেভেলের, আমরা তো মোটামুটি ভাবে আমরা দেখেছি অভিজ্ঞতায় যে আমাদের
বিদ্যালয়ে যে ক্লাসটি পরীক্ষা দেবে দশম শ্রেণীতে, সেখানে হয়তো 20 থেকে 25% ভালো ছেলে, তার মধ্যে প্রথম সারির 5-7 জন খুব ভালো রেজাল্ট করবে, প্রত্যেক স্কুলেই এটা থাকে। তারপর একটা বড় অংশ মিডিওকার, আবার একটা অল্প অংশ শেষের দিকে, তাদের কোনো রকম ভাবে 5টা টার্গেট থাকে। তো যে যে টার্গেট নিয়ে চলছে তাকে সেই টার্গেটটাই করতে দিন। 90 টার্গেট তো সবার, 90 তো শেষ, লাস্ট এন্ড। 10 নম্বর আমাদের স্কুল থেকে অলরেডি তার পারফরমেন্স অনুযায়ী স্কুল নম্বরটা পাঠিয়ে দিয়েছে অ্যাট দ্য টাইম অফ এনরোলমেন্ট। এই 90 নম্বর আমাদের লিখে পেতে হবে। এখানে প্রচুর এমসিকিউ থাকছে। আমি তো আমার সাবজেক্টে বলতে পারছি সেখানে প্রায় 36 নম্বরের ছোট প্রশ্ন থাকছে, যেগুলো 1 নম্বরের মাত্র। ওতে পাস করার বিরাট সুযোগ আছে। তো সেক্ষেত্রে যে যার যার যেটুকুন ক্যাপাসিটি, সেই অনুযায়ী পড়ুক। এখানে দেখতে হবে আমাকে বাংলাও যেমন পড়তে হচ্ছে, ইংরেজি পড়তে হচ্ছে, পাশাপাশি আমাকে সোশ্যাল সায়েন্সের ইতিহাস ভূগোল পড়তে হচ্ছে, আবার এখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথও পড়তে হচ্ছে। কারণ মাধ্যমিক পরীক্ষাতে আমাকে সব দিকে আমাকে ধ্যানটা দিতে হচ্ছে, কোনো একটা দিকে নিয়ে আমি তো এগিয়ে যেতে পারবো না। তাই সব দিকে আমাকে সমানভাবে আমাকে প্রিপারেশনের মধ্যে রাখতে হচ্ছে, অগ্রাধিকারের মধ্যে রাখতে হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি অহেতুক একটা সেট করে দিই, তাহলে ছাত্রের মধ্যে অহেতুক চাপ আসবে এবং সে বুঝেই নেবে আগে থেকে যে আমি ওটা পারবো না, বা সে হীনমন্যতায় ভুগবে, অহেতুক অকারণ টেনশন করবে ওই পরীক্ষাটির দিন। তাই ছেলে ফ্রিলি পরীক্ষা দেখ, কোনো রকম সেট করে দেবেন না। তাকে যথেষ্ট প্রিপেয়ার করার সময় আমরা অলরেডি পার করে এসেছি, সেই সময় আমরা সাধ্যমতো করেছি, বা যদি না করে থাকি এখন আর তাকে নতুন করে চাপ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাকে ফ্রিলি ছেড়ে দিন, সে পরীক্ষা দিচ্ছে। এখন ছেলেমেয়েরা খুব হাসি খুশি ভাবে পরীক্ষার কেন্দ্রে আসে, আর পরীক্ষা কেন্দ্রগুলো খুব স্টুডেন্টস ফ্রেন্ডলি। অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ বন্ধুর মতন পথে ঘাটে, তার অপেক্ষা করে আছে কোনো ছেলের অসুবিধা হলেই ব্যবস্থা নেবে। এক্ষেত্রে অহেতুক টেনশন করা, অহেতুক আমাদের এগুলো করার কোনো দরকার নেই। ছেলে নিজের মতন পরীক্ষা দিক, যেটা রেজাল্ট হবার সেটা হবে। আপনার মেইন সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, যেটা প্রায় 90% স্টুডেন্টদের কাছে খুবই একটা ভয়ের সাবজেক্ট। তো সেক্ষেত্রে কোনো টিপস এবং ট্রিক্স যেটা ফলপ্রসূ হয়? আমার মনে হয় যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা আমাদের 13টা চ্যাপ্টার আছে। এখন মাধ্যমিকের কোনো সাবজেক্টেই সেভাবে সাজেশন বলে কিছু হয় না, খুঁটিয়ে পড়তে হয়। তো এখানে মোটামুটি ভাবে 3টে ভাগ আছে। একটা এনভায়রনমেন্ট সায়েন্সের একটা ভাগ আছে, যেটা সাধারণ অংশ বলে, একটা ফিজিক্স পার্ট আছে, একটা কেমিস্ট্রি পার্ট আছে। তো আমি ছেলেদেরকে পরামর্শ দেব যে আমরা প্রত্যেকটি পার্টে কত নম্বর করে ছোট প্রশ্ন পড়বে সেটাও পদ্ধতি পর্ষদ আগে থেকে নির্দিষ্ট করে দিয়েছে। এমসিকিউ তোমরা 15 নম্বর পাবে। তাই সবার আগে এই যে 10টা 45 থেকে 11টা, এই যে গ্যাপটা মাঝে, যদিও 10টা 55 আমাদের কাছে খাতা চলে আসবে, 10টা 55 লিখতে শুরু করো না। 10টা 45 থেকে তোমরা 11টা পর্যন্ত ভালোভাবে খুঁটিয়ে প্রশ্ন পড়ো, যেখানে 36 মার্কস ছোট প্রশ্ন থাকবে, যার মধ্যে 15 নম্বর এমসিকিউ, তার মানে অ্যান্সারটা দেওয়া থাকবে। আমি যেহেতু খুঁটিয়ে পড়েছি, রিডিং পড়েছি, অর্থাৎ ওই মুহূর্তে সঠিক অ্যান্সারটা মাথার মধ্যে না এলেও আমি যখন একাধিক অপশন দেখতে পাবো, উত্তর আমার মাথার মধ্যে চলে আসবে। অতএব এমসিকিউ সবার আগে চেষ্টা করো, এবং এই এমসিকিউ গুলো শেষ করে তারপরে 1 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাকে উত্তর চয়েস করতে হবে, সেটাও আছে প্রায় 21 নম্বর। এরপরে আমাদের কিছুটা 2 নম্বর আছে, কিছুটা 3 নম্বর আছে। তো এইগুলোকে, ছোট প্রশ্নগুলোকে আগে আমরা নামিয়ে নাও। তোমাদের যেগুলো যেগুলো জানা আছে, যে পার্টে জানা আছে, একটা পার্টের একটা প্রশ্ন যে টানা করতে হবে, একের দাগের হয়তো 3টে প্রশ্ন আছে, 3টে পাশাপাশি করতে এমন কোনো কথা নেই। একের এ করে দিয়ে তুমি ছেড়ে দাও, আবার বি, কারণ কেজিং করে এখন অ্যান্সার হয়। আমিও বিভিন্ন সময় পরীক্ষকের দায়িত্ব ছিলাম, এমনকি প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেছি অনেক বছর। তো সেক্ষেত্রে প্রত্যেকটি পার্ট মার্কিং হবে, কোনো অসুবিধা নেই, কেজিং করে তোমার কোনো অসুবিধা হবে না। ও, এগুলো। আর এবারে চয়েস অনুযায়ী বিভিন্ন ছেলের বিভিন্ন, কেউ মনে করে যে আমি এনভায়রনমেন্ট সায়েন্স পার্টটাতে বেশি জোর দিয়েছি, তো সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি, যেটাকে আমরা মোটামুটি ভাবে মানে ফিজিক্যাল কেমিস্ট্রি বলি, সেই পার্টের অনেক চ্যাপ্টার আছে, সেখানটা একটু সোজা হয় এবং সবাই আমরা সেটাই ফলো আপ করি। ফিজিক্স পার্ট ছেলেদের কাছে খুব আকর্ষণীয়। অর্থাৎ ফিজিক্স পার্টে যে সাবজেক্টগুলো রয়েছে, যেখানে তাপ আছে, যেখানে লাইট আছে, যেখানে ইলেকট্রিসিটি আছে, সেই জায়গাগুলোকে একটু বেশি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর যেখানে কোনো ইকুয়েশন আছে, তো সেখানে কিন্তু তোমরা নির্দেশকগুলোর নাম বলবে, যেমন পিভি, আরটি। তো এগুলো পি বলতে কি, ভি বলতে কি, এগুলো সব যেন একটু লিখে দেবে পাশে। আর যখন ম্যাথ করবে, অবশ্যই ইউনিট লিখতে ভুলবে না, কারণ ইউনিট যদি তুমি ভুল করো সেখানে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। তো এগুলো করতে পারো। এমন অনেক প্রশ্ন থাকতে পারে যেগুলোর একাধিক অপশনস আছে, হয়তো অনেক একাধিক অ্যান্সার হয়। সেক্ষেত্রে আমাদের নিশ্চিন্তে থাকবে যে তুমি যে অ্যান্সারটাই লিখো না কেন, তুমি তার নম্বর পাবে। আর যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে, যে এই প্রশ্নের হয়তো প্রশ্নটাই ভুল হয়েছে, তো সেটা সেরকমের, বা তুমি এমসিকিউ এর মধ্যে তার কোনো একটা অ্যান্সার পেলে না, সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ তার ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আমাদের ক্ষতি কিছু হবে না। তো আমার মনে হয় তোমরা এনভায়রনমেন্ট সায়েন্সের পার্টটা আর এটা ফিজিক্স পার্টটাকে তোমরা একটু বেশি করে
ট্রেস দিতে পারো। এখান থেকে প্রশ্নগুলো খুব ভালো আসে এবং ম্যাথ থাকে, এরপরে নম্বরটা কিন্তু ভালো হচ্ছে। কেমিস্ট্রি পোর্শনটা অবশ্যই এক এক ছাত্রছাত্রীর কাছে খুব ভালো হয়। সেখানে ইকুয়েশনের বিষয়গুলো থাকে, সেখানে জৈব রসায়নের অনেক পাঠ থাকে যেগুলো থেকে খুব ভালো নম্বর ওঠে। অজৈব রসায়নের বিষয়গুলো থাকে, খনিজ দ্রব্য এইগুলো বিষয়গুলো থাকে, সেখানেও কিন্তু নম্বর খুব ভালো ওঠে। আর ইকুয়েশন যখন করবে তখন ব্যালেন্সড ইকুয়েশনটা লিখবে। হ্যাঁ, কারণ ব্যালেন্স করা আছে কিনা সমীকরণটার মধ্যে সেটা ভালো করে একটু দেখে নেবে। তো মোটামুটি ভাবে এখানে সেভাবে সাজেশনের মতন কিছু মানে বলার নেই, একটু খুঁটিয়ে তোমাকে পড়তেই হবে। তো যে যেভাবে প্রিপারেশন নিয়েছো সেগুলোকে একবার করে রিভিশন দাও। যে যে পার্টটাকে বেশি, আমি আমার জীবনে আমি কেমিস্ট্রি পার্টটাকে একটু কম ট্রেস দিতাম, সেটা আমার কেমিস্ট্রি পার্টের দুর্বলতার কারণে হতে পারে। কিন্তু ফিজিক্স পার্ট এবং যে প্রথম যে পার্টটার সাধারণ অংশ যেখানে ফিজিক্স কেমিস্ট্রি মিলে থাকে, তো সেগুলো আমাকে অনেক বেশি নম্বর পেতে সাহায্য করেছে। তারপরে কেমিস্ট্রি পার্টে কিছু কিছু জায়গা, আর যদি একদম যারা মানে লাস্ট বেঞ্চার স্টুডেন্ট তাদের যদি মনে হয় যে আমি এই জায়গাগুলোকে ছেড়ে গেছি, তাতে ক্ষতি কিছু নেই, কারণ তোমার টার্গেট হয়তো 50, তো তোমাকে সবটা করতে গেলে তুমি কিন্তু সমস্যায় পড়বে, তুমি সবটা করবে না। তুমি তোমার যেটুকুন পার তুমি সেটুকুনি করো। তাতে তোমার যদি মনে হয় যে কেমিস্ট্রি পার্টের এই চ্যাপ্টার গুলো আমি করবো না, ওখান থেকে অ্যান্সার হলে আমি দেবো না, তুমি করো না। হয়তো পরীক্ষার আগের দিন, তা নাহলে তুমি চাপে থাকবে। আর সবটা করতে যাবে না, এখন আর নতুন করে কিছুই করতে যাবে না। যেটা তোমার ইতিমধ্যে হয়ে আছে তুমি সেটার মধ্যেই নিজেকে রাখো। কোনো অসুবিধে হওয়ার কোনো কথা না। এখনকার সময় শহরতলিতে যেমন খেলাধুলাটা প্রায় হারিয়েই গেছে, সেখানে গ্রামের জীবনে মাধ্যমিক পরীক্ষা দিতে কি কোথাও মনে হচ্ছে যে সারাক্ষণ স্টুডেন্টরা বইমুখী হয়ে থাকছে, কোনো খেলাধুলা করছে না, সেটা কি মনে হচ্ছে? না, সেটা মনে হয় না, আমার তো অন্তত মনে হয় না। আমার এখানে এরিয়াতে যে আমার অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী মনে হয় না ছেলেরা পড়াশোনা পরীক্ষা দিয়ে শেষ করে গিয়েও একটু খেলার মাঠে যায়। আর আমি বলবো যে হালকা একটু শরীর চর্চা, একটু খেলাধুলা, একটু বিরতি, এগুলো কিন্তু দরকার আছে। তাই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে গিয়েই তোমাকে পড়তে বসে গেলে তোমার মনে ভালোর থেকে মন্দটা হবে বেশি। তো সেক্ষেত্রে একটু ফিরে গিয়ে একটু হালকা খেলাধুলার মধ্যে থাকতেই হবে। এবং তারপরে কিছুক্ষণ পরে আবার পড়তেও বসতে হবে, কারণ এই টাইমটা তো আমরা মানে ফিরে পাবো না। তো স্বাভাবিকভাবে একটু 1 ঘন্টা সময়ও যদি আমি রিভিশনটা পাই, তাহলে আমার অনেকটা কাজ থাকবে। না হলে পরীক্ষার হলে কি আমি মানসিক চাপে পড়ে যাবো যে একটু যদি এই চ্যাপ্টারটা একবার ঘুরে পড়ে নিতাম, তাহলে এই প্রশ্নটা আমি কমন পেয়ে যেতাম। তাই একটু হালকা খেলাধুলার মধ্যে থাকো। একদম পরীক্ষা বলেই যে আমাকে সবসময় পড়তে হবে এমন কোনো কথা নেই। আর ম্যাথের আগে তোমাদের প্রস্তুতির অনেক সময় আছে, 3 দিন ধরে ছুটি আছে। প্রথম তো 10 তারিখ বাংলা, তারপরে ইংলিশ, তো তারপরে 3 দিন ছুটির পরে অঙ্ক রয়েছে। আর ফিজিক্যাল সায়েন্স তো একদম সবার শেষে রয়েছে। অতএব শেষে রয়েছে মানে শেষ রাত্রিতে তুমি যথেষ্ট রকমের সময় দেবার কিন্তু সুযোগ পাবে। অ্যাডিশনাল শেষের দিন সবার থাকে না। তো আমার মনে হয় যে একটু হালকা শরীর চর্চা, একটু বিরতি দিয়ে একটু বাইরের থেকে ঘুরে আসা, তো এগুলো একটু করলে ভালো হয়। আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, আমি যখন পড়াশোনা করেছি, যখন স্টুডেন্ট ছিলাম মাধ্যমিক, এখন মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো, তো আমার একটা মানে অদ্ভুত রকমের ক্রিয়েশনের সিস্টেম ছিল যে আমি ঘরে আলাদাভাবেই বসে থাকতাম, কিন্তু নিঃসঙ্গতা কাটানোর জন্য আমি টিভিটা চালিয়ে দিতাম, কিন্তু সাউন্ডলেস করে দেখতাম না, কিন্তু আমি চালিয়ে দিতাম। ওটাই আমার রিক্রিয়েশন। যখন একটু বোরিং লাগছে একটু তাকিয়ে নিলাম কি হচ্ছে। তো এইটা আমার নিজস্ব ছিল। এবার বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন রকমের বিষয় রয়েছে, তবে বলবো এই মুহূর্তে ফোনটাকে একদম দূরে রাখা উচিত প্রত্যেক ছেলে মেয়েকেই বলবো। কারণ এগুলো অলরেডি আমাদের ডিস্টার্ব ক্রিয়েট করে, প্রতি মুহূর্তে একটা করে মেসেজ ঢুকে যাচ্ছে। এবং আমি একবার যেন দেখে নিচ্ছি হোয়াটসঅ্যাপটা খুলে কিছু নতুন এলো না তো, মানে এই যেমন সে ফিয়ার অফ মিসিং আউটের মতো হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইগুলো একটু যেন এই সময়টার থেকে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে যেন একটু দূরে রাখি। হ্যাঁ, কারণ এগুলো আমাদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে। এই 7টা 8টা দিন যদি আমি একদম নিজেকে কনসেন্ট্রেট করে রাখি, যেটুকুন আমি নিজের টাইমটা নষ্ট করব শুধুমাত্র কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য টাইম পাস করব, এটা যদি আমার মনের মধ্যে স্ট্রিক্ট হয়ে থাকে, তাহলে আমার যা মনে হয় যে এই গ্যাপে গ্যাপে যেভাবে আমাদের এগুলো রয়েছে সময়টা আমরা পাচ্ছি, এতেই একটা ছেলের ভালো রেজাল্ট হওয়াতে আটকাবে না। আর মাধ্যমিক তো পাসের হার এখন যথেষ্ট রকমের বেশি, এবং ছেলেমেয়েরা খুব উদ্বেগ মুক্ত হয়েই সেন্টারে আসে, এবং রেজাল্ট মোটামুটি সবারই ভালো। আপনাদের স্কুলে মাধ্যমিকের সিট করে, তো এবছর কতটা মানে কতগুলি সিটের সিট এই মাধ্যমিক মানে কতগুলি স্কুলের সিট এই আপনাদের সেন্টারে পড়েছে, এবং এখানে পাশের হার কত? আমার এখানে 10টি স্কুল এখানে সেন্টার হিসেবে পড়েছে। তো কাছাকাছি 600 আপ ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দেবে। এবং পাসের হার যদি এখানে বলেন, তো অবশ্যই 95% এখানে পাস করে। এবং এখানে যে ছেলেগুলি এখানে পরীক্ষা দিতে আসে বেশিরভাগই আমার ফিডার স্কুল। অত এখান থেকে আবার তারা এইচএসে এখানেই ব্যাক করে।
আর কিছু উচ্চ মাধ্যমিক স্কুল একটি দুটি রয়েছে, সেখানে ছেলেরা আমাদের এখানে আসে না, কিন্তু ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষা দেয়। কোনো রকম আমাদের বিদ্যালয়ের ডিস্টারবেন্সের কোনো রেকর্ডস নেই। এমনকি শেষের দিন যেটাতে অনেক স্কুলে একটু ভাঙচুর হচ্ছে, একটু ছেলেরা একটু আনন্দ করে হয়তো পাকা পাঠিয়ে দিয়ে চলে যাচ্ছে, এরকম কোনো ঘটনা আমার স্কুলে কখনো ঘটে না। যদিও আমরা এর জন্য যথেষ্ট প্রিকশন নিই, আমরা শেষের দিনটা খুব বেশি করে প্রিকশন যদিও নিয়ে থাকি, কিন্তু ছেলে মেয়েদের কোনো অসুবিধা হয় না, বরং শেষের দিনে তারা আনন্দের সাথে আমাদের সবার সাথে দেখা করে যায়, আমাদের বাগানগুলোতে তারা ছবি নেয় ইত্যাদি এইসবগুলো করে। তো আমাদের এখানে কোনো সমস্যা নেই এবং ম্যাক্সিমাম ছেলে মেয়েই পাস করে। ওই দুই চারটি হয়তো আমাদের কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট থাকে প্রতি বছরই, ৫টা ৭টার মতো করে সেন্টারে কম্পার্টমেন্টাল ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এগুলোই গত বছর ফেল করেছিল, তাই আবার তারা সিসি হিসাবে আমার স্কুলে পরীক্ষা দিচ্ছে। এখন আপনি প্রধান শিক্ষক, কিন্তু একসময় আপনারও ছাত্র জীবন ছিল, আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। উইথ ডিউ রেসপেক্ট, আপনি সেই সময় কতটা পড়তেন বা কিভাবে প্রস্তুতি নিতেন সেটা যদি বলেন, সেটাও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই ফলপ্রসূ হবে। এখন একটা জিনিস যেটা আমার স্মৃতিতে আসছে, যে আমরা যে সময় পড়াশোনা করেছি, আমাদের যারা গার্জেন্স ছিলেন, তো অধিকাংশেরই গার্জেন বোধহয় জানতেন না যে আমার ছেলের এবছর মাধ্যমিক পরীক্ষা না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখানে গার্জেন আছেন, সচেতন অসচেতন বলে বিষয় নেই, কিন্তু তখন একটা জয়েন্ট পরিবারে অনেক ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দিচ্ছে, একসাথে পড়াশোনা করছি, একসাথে বড় হচ্ছে। গার্জেনদের কোনো স্পেশাল কেয়ার বলে ছিল না। তো আমরা আমাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী পড়েছি, নিজেরা মাস্টারমশাইদের কাছে গেছি, বই নিয়েছি, পড়াশোনা করেছি। এবং আমার তখন তো ইলেকট্রিসিটির যুগ ছিল না, তখন হ্যারিকেনের যুগ। তো আমরা হ্যারিকেন নিয়ে দুয়ারের মাঠে দুয়ারের মধ্যে সব ভাই বোনরা মিলে একসাথে বসে গেছি, পাড়ার লোকেরাও অনেকে, আবার ওরা ছেলে মেয়েরা যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু চলে এসেছে। এবং এটা একটা এমন একটা পিরিয়ড ছিল যে যেন একটা মানে আনন্দের মতো, যে সবাই মিলে পাশের বাড়ির আমার বন্ধুটিও বলছে, এই আজকে তোদের ঘরেই রাখতে থাকবো। কেউ পাঠিয়ে দিত যে ওই ছেলেটি ভালো পড়াশোনা করে, যা ওর ঘরে গিয়ে আর রাত্রে আজকে পড়াশোনা করে। একসাথে লাইট আমাদের হারিকেন জেলে আমাদের পড়াশোনা চলছে, গভীর রাত পর্যন্ত পড়াশোনা চলতো। তো আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন, তিনি একবার পরিদর্শনে এসেছিলেন। এসে গিয়ে আমরা যখন 10টার পরও পড়ছি, এসে গিয়ে বকাবকি করেছিলেন, এই এবার শুয়ে যা, ঘরে উঠবি। তো এগুলো ছিল তখন, মাস্টারমশাইরাও তো মানে একদম মানে বাড়ির লোকের থেকেও বেশি ছিলেন, আর মাস্টারমশাইদেরই তখন প্রধান দায়িত্ব ছিল, কারণ তখন গার্জেন না এত বিষয় নিয়ে সচেতন ছিলেন না। তো আমি বেশিরভাগ সময়টাই তখন কিন্তু দিয়েছি। আমি আগেও বলে গেছি যে আমার পরীক্ষার আগের রাতটা আমার মনে হতো যে আমি যদি একবার করে হলেও রিভিশনটা না দিতে পারি, তাহলে আমি পরীক্ষার হলে গিয়ে ওটা সঠিকভাবে লিখতে পারবো না। আর তখন চাপটা অনেক বেশি ছিল, কারণ তখন 9-10 একসাথে মিলে মাধ্যমিক হতো, আবার 11-12 একসাথে মিলে উচ্চ মাধ্যমিক হতো। অনেক সময় একদিনে দুটো পরীক্ষা হতো। তখন কিন্তু চাপটা আমাদের অনেক বেশি ছিল, কিন্তু চাপ বলে আমাদের মনে হয়নি, আমরা আনন্দের সঙ্গেই পরীক্ষা দিয়েছি। আর পরীক্ষার আগের রাতে যে যতই বারণ করুক, ও আমরা বেশিক্ষণ ধরেই পড়তাম, যতক্ষণ শরীর টানতো ততক্ষণই পড়তাম। 1989 সাল থেকে 1999 সাল থেকে শিক্ষক হিসেবে আপনার কর্মজীবন শুরু হয়। তো এই শিক্ষক হওয়ার পেছনের অনুপ্রেরণাকে বা এত প্রফেশন থাকতে আপনি শিক্ষকতাটাকে কেন বাঁচলেন? হ্যাঁ, এটা তো আমি, শিক্ষকতাটা আমার খুবই মানে আনন্দের পেশা। তো আমি প্রথম এই স্কুলে আসার আগে আমি ডেপুটেশন একটা স্কুলে আমি কিছুদিন কাজ করেছি, নদিয়ার সাহেবনগর হাই স্কুল বলে একটি জায়গা আছে মুর্শিদাবাদ বর্ডারে। তো ওখানে আমি একসময় শিক্ষকতা করেছিলাম অ্যাজ এ ডেপুটেশন টিচার। তো আমি সেখানে ছাত্রছাত্রীদের অল্প সময়ের মধ্যে সেখান থেকে আমার চাকরি শেষ হয়ে যায়, বিদায় হয়ে যায়। যিনি বিএড করতে গিয়েছিলেন সে জয়েন করেন। আমি ভীষণ রকমের ভালোবাসা অনুপ্রেরণা পেয়েছি, এবং আমি একটা জিনিস ভেবেছি যে শিক্ষকতার মতো যে পেশা, এই পেশাতে এত স্বাধীনতা আর কোথাও নেই। আমি নিজের মতন করে ছেলে মেয়েদেরকে পড়াতে পারবো, নিজের মতন করে ছেলে মেয়েদেরকে আমার মানুষ করার স্বাধীনতা রয়েছে, যেটা অন্য পেশার মধ্যে নেই। কিছুদিন আমি গভর্নমেন্ট সার্ভিসও করেছি, কিন্তু সেখানেও দেখেছি আমাকে একটা বসের কথা মতন চলতে হয়। তিনি যে ফাইল মুভ করতে বলবেন সে ফাইলটা মুভ করতে হয়, তিনি যেটা না বলবেন সেটা আমাকে না করতে হয়। স্বাধীনতায় ভীষণ হস্তক্ষেপ হতো। তারপর যখন আমি এই স্কুলে শিক্ষকতা পেলাম, তাই আমি দ্বিতীয়বার ভাবিনি। তো আমার যিনি সেই সময়ে রাইটার্স বিল্ডিং এর ডেপুটি সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন যে তুমি যখন স্কুলের চাকরি পেয়েছো তুমি ফিরে যাও, আমাদের সময়ে আমরা না পেয়ে অফিসার হয়েছি। তো তুমি স্বাধীনভাবে কাজ করতে পারবে, তুমি তোমার স্বাধীনতাকে তুমি এক্সিকিউট করতে পারবে, তুমি যেটা ভেবেছো সেটাকে পূরণ করার যথেষ্ট তুমি জায়গা পাবে। সেই স্পেসটা তুমি গভর্নমেন্ট অফিসে পাবে না, এখানে আমাদের উপর মহলের নির্দেশে আমাদেরকে চলতে হয়। তাই শিক্ষকতার পেশাতেই আমরা ফিরে এসেছি, এবং আমি খুব খুশি যে আমার এই সৌভাগ্যটা হয়েছিল। আপনি যদি বাই এনি চান্স শিক্ষক না হতেন, তাহলে কি হতো?
না, শিক্ষকতা না হলে তো আর সেখানে আমার করার কিছু নেই। এমন আমি যে সুযোগটা এখানে পেয়েছি, তো এটা আমার মানে লাস্ট সুযোগ ছিল। তো আমি 1987 সালে সম্ভবত 87-88 দিকে আমি প্রথম, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, সেখান থেকে আমি কল পাই। তো ওই কলটা পাওয়ার পর এখানে সার্ভিসটা 1-2 বছর আটকে যায়। তো তার মাঝে আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছি। অত অ্যাজ পার রুলস গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাওয়ার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থাকে না, গভর্নমেন্ট থেকেই সেটা কেটে দেওয়া হয়। তো আমি যদি এই স্কুলে চাকরি না পেতাম, তাহলে আমার শিক্ষকতা সরকারি নিয়মে আর হতো না। কারণ আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম ছিল না, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে শিক্ষক রিক্রুট হতো। তো আমি যে পেশার মধ্যেই যাই না কেন, তো আমি একটা প্যাশনটা যেহেতু আমার হারিয়ে ফেলতাম, তাহলে আমি চেষ্টা করতাম আমার কাজের বাইরেও যদি কোনো রকম বেসরকারিভাবে শিক্ষাদানের সঙ্গে নিজেকে যুক্ত করা যায়। সে বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে হোক, কোনো কলেজ তৈরি করে হোক, বা যারা ফুটপাতে থাকে, বা এই রকমের যারা যেসব দুস্থ মানুষ পড়তে পারে না তাদের পাশে দাঁড়িয়ে হোক, সেটা আমি আমার মতন করে চেষ্টা করতাম। তো বাই লাক, ঈশ্বরের আশীর্বাদে আমাকে সেটা করতে হয়নি। আমি নিজেই সরকারি স্কুলে শিক্ষকতা পেয়েছি, এবং আমার 24 আওয়ার্স, আমি যখন শিক্ষক ছিলাম তখনও, এবং আজকে প্রধান শিক্ষক আছি, আমি সেটাও 24 আওয়ার্স আমি স্কুলে নিয়ে ভাবি। কারণ আমার এই স্কুল জীবন ছাড়া স্কুলের চাকরি, ছেলে মেয়েদের ভালোবাসা, বা ছেলে মেয়েদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, বা গ্রামের দিকে কোনো নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেটা 8-5টা স্কুলে নেই, তো এইগুলো নিয়েই থাকি। আর আরো একটা আমার আমার নিজস্ব সফলতা নিজে বলতে পারবো যে সহকর্মীদের আমি সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি। সহকর্মীরাও আমাকে অন্ধের মতন ভালোবাসে। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্কের মতন গড়ে উঠেছে। এবং উম, আমরা কেউ সিএল মেডিকেল নিয়ে ভাবি না, যে আমার কটা সিএল রইলো, কতগুলো মেডিকেল জমলো, এরকম নিয়ে আমি এবং আমার সহকর্মীরা কেউ ভাবে না। যদি রবিবারও আসতে হয় আসি, যদি কোনো ছুটির দিন, যে লং ভ্যাকেশন গুলো স্কুলে থাকে, সেগুলোতে আমাদের দেখতে পাবেন অনেক অনেক টিচাররা আমরা চলে এসেছি। হয়তো 100% আসবেন না, অবশ্যই আসবেন না, কিন্তু আমরা অনেকে আছি, একটা বড় পোর্শন। আমরা সবসময় স্কুল নিয়ে চিন্তা করি, ভাবি আর কি কি নতুন কিছু করা যায় কিনা, সেটা নিয়ে চর্চা করি। তাই পেশার মধ্যে এসে আমি খুব লাকি যে আমি পেশার মধ্যে আসতে পেরেছি। আপনার এখনো পর্যন্ত প্রায় দীর্ঘ 36 বছরের শিক্ষক জীবন। তো নানান চড়াই উতরাই এসেছে, অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন, এমন বিশেষ কোনো অভিজ্ঞতা যেটা সারা জীবন মনে থেকে যায়? না, আমার বিশেষ অভিজ্ঞতা বলতে গেলে, আমি প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে হব, এটা কোনোভাবে গ্যারান্টেড ছিল না। তো আমি কখনোই ভাবিনি যে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হব। শিক্ষকতা সুযোগ পেয়েছি যেহেতু সার্ভিস, আমাদের এসএসসি থেকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম এসেছিল, স্কুল আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো এই পর্যন্ত ঠিক ছিল। প্রধান শিক্ষক হওয়াটা আমার কাছে অনিশ্চিত ছিল। অতএব এই স্কুল আমাকে ছাড়তেই হতো। তো স্বাভাবিক কারণে আমি সার্ভিস কমিশনে, আমার মাস্টার, আমার যারা সহকর্মীরা ছিলেন, তারা ভীষণভাবে সার্ভিস কমিশনকে বারে বারে চিঠি লিখে বলেছেন যে আমাদের এই মাস্টারমশাইকেই আমাদের প্রধান শিক্ষক করে পাঠাতে হবে। তখন তো এসএসসি ছিল না, তখন ইন্টারভিউর মারফত টিচার হেডমাস্টার নিয়োগ হতেন। যে অ্যাড বেরোতো, সেই অ্যাডের এগেনস্টে আমরা সবাই অ্যাপ্লাই করতাম। একটা স্কুলের এগেনস্টে কয়েকজনকে ওনারা সিলেক্ট করতেন অ্যাজ পার একাডেমিক রেকর্ডস, এবং সেই অনুযায়ী আমাদেরকে ডেকে পাঠাতেন। তো আমরা বোধহয় 5 জন গিয়েছিলাম। তো সেখানে আমি যে হব সেটা আমার আশার মধ্যেই ছিল না, এবং দীর্ঘদিন সেটা হয়েও নি। তো আমার এখানে একজন বিশেষ মানুষ ছিলেন, শ্রদ্ধেয় মানুষ ছিলেন, নির্মল মাইতি বলে, এখানে সামনে পূর্ব মেদিনীপুর লাগোয়া। আহ, তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, সেই সাথে আমরা তাকে সমাজ সংস্কারক হিসেবে মানি। তো তিনি আমাকে খুব জোর করে নিয়ে গিয়েছিলেন এসএসসি অফিসের, যেটা সেন্ট্রাল অফিস, কলকাতাতে অফিসে। সেখানে নিয়ে গিয়ে, আমি নাম করছি না, তখন যিনি এসএসসি চেয়ারম্যান ছিলেন সেন্ট্রালে, তো তার কাছে আমাকে নিয়ে গিয়ে বলেছিলেন যে দেখ, আমার এই বিশেষ পরিচিত ব্যক্তিটি তোদের এসএসসি তে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওই স্কুল প্রধান শিক্ষক পায়নি। একটু বিষয়টা তোমাকে এক্ষুনি দেখতে হবে। তো উনি দেখলাম যে সাথে সাথে আমাদের যেটা অফিস, ওয়েস্টার্ন রিজিয়ন, সেখানে ফোন করলেন। ফোন করার পর বললেন যে ইমিডিয়েট তুমি যাকে প্রথম করেছো তাকেই নিয়োগপত্র দাও। তারপরে আমি আর মানে বাড়ি ফিরে আসতে আসতে দেখেছি আমার কল লেটার চলে এসেছে। এটা আমার জীবনে বড় প্রাপ্তি। এবং এই সেম স্কুলে না থাকলে, হয়তো ভিন্ন পরিবেশে গেলে, আমি নিজেকে মেলে ধরতে পারতাম না। কারণ এই বিদ্যালয়ে যে কাজ করার যে স্বাধীনতা এবং যে আনন্দ, সেটা আর 5টা বিদ্যালয়ে কিন্তু সচরাচর পাওয়া যাবে না। সেখানে আমাকে অনেক রকমের জটিলতার শিকার হতে হতো। হয়তো আমি শুধু জাস্ট ডিউটি করতাম, বাড়ি যেতাম, এমন পরিবেশের মধ্যেও পড়ে যেতে হতো, যেটা আমি আমার অভিজ্ঞতায় দেখছি। তাই আমি ওই মাস্টারমশাইয়ের কাছে গিয়ে নিয়ে, এটা জীবনের বড় প্রাপ্তি। তিনি মারা গেছেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নির্মল মাইতি, শামসুন্দরপুর পান্না স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তো উনি যদি সেই সময় পাশে না দাঁড়াতেন, তাহলে হয়তো এই বিদ্যালয়ে
ওই প্যানেলটা ক্যান্সেল হতো এবং অন্য কোনো একজন পরবর্তীকালে আসতো এবং আমিও প্রধান শিক্ষক নিশ্চয়ই পেতাম, তবে আমাকে অন্যত্র চলে যেতে হতো। তাহলে আমার এই বিদ্যালয়ে চাকরি করার যে আনন্দটা সেটা শেষ জীবন পর্যন্ত আমি পেতাম। অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের কাছে দেওয়ার জন্য। আপনারা শুনলেন হাট সরবেরিয়া ডক্টর বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের কথা। তিনি মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক টিপস দিলেন, বললেন যে অহেতুক চিন্তা বা টেনশন না নিতে এবং শেষ মুহূর্তে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, যতটুকু হয়েছে সেটাকেই ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য। এবং আমরা যেমনটা জানি যে তিনি 2026 সালে অবসর নেবেন, তবে বলা যেতে পারে তার যে দীর্ঘ 36 বছরের শিক্ষক হিসেবে তার জীবন, সেটা আপনার 2026-এ শেষ হয়ে গেলেও তার শিক্ষা সমাজে থেকে যাবে চিরকালই। ক্যামেরায় অভিরাম নস্করের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365, পশ্চিম মেদিনীপুর।